ধূসর রংধনু। পর্ব সংখ্যা 5। লেখিকা মাহিরা ইসলাম মাহি। প্রত্যেক মানুষের জীবনেই হৃদয়ে লোকানো কিছু কথা থাকে। কৈশোর থেকে বৃদ্ধ এভাবেই তারা সেই কথাগুলো সঙ্গোপনে বয়ে বেরোয়। মৃত্যুর আগ মুহূর্তে তাদের মনে হয় সেই যত্ন নিয়ে লোকানো মিশ্র অনুভূতির বাক্যগুলো তারা কেউ একজন ভরসাবান ব্যক্তির নিকট ব্যক্ত করে যাক। লুকানো সকল তথ্য তার নিকট সে গচ্ছিত রেখে যাক সঙ্গোপনে। নিস্তব্ধ আইসিইউতে ঢুকে এক অদ্ভুত কাণ্ড দেখল। এতটা অসুস্থ মানুষটা উঠে বসেছে। এত আশ্চর্য হওয়ারই কথা। ওই যে কথায় আছে না, কিছু মানুষের মৃত্যুর আগ মুহূর্তে যেন প্রবল আত্মবিশ্বাসজনিত একটা অদ্ভুত শক্তি কাজ করে তাদের মাঝে। ব্যাপারটা তেমনই। মোস্তফা সাহেব হাতের ইশারায় নিস্তব্ধকে কাছে ডাকলেন। নিস্তব্ধ দ্রুত সবাইকে ডাকতে চাইল, তবে ভদ্রলোক তা মানতে চাইলেন না। শুধালেন, তুমি আমার কাছে বসো বাবা, আমার হাতে বেশি সময় নেই হয়তো। এসো, শেষবার তোমার সঙ্গে একটু গল্প করি। নিস্তব্ধ এগিয়ে এসে মোস্তফা সাহেবকে শুইয়ে দিতে চাইল, কিন্তু তিনি আবারও তাতে বাধা দিলেন। তোমায় আর কিছু করতে হবে না বাবা। একজন মৃত্যু পথযাত্রী তার গমন বার্তা ঠিক বুঝতে পারে। আছেই বা আর কত সময় হাতে। আপনি একদম এসব কথা বলবেন না আঙ্কেল। কাল সকালেই আপনার লন্ডনের ফ্লাইট। আপনি একদম সুস্থ হয়ে যাবেন। সব ঠিক হয়ে যাবে। মিথ্যা আশা দিয়ে আর কি লাভ বলো। আমি তো বুঝি আমার শরীরের খবর। মোস্তফা হাসতে চেষ্টা করে কিন্তু পারেন না। তিনি জোর করে নিস্তব্ধকে নিজের কাছে বসান। নিস্তব্ধর হাত নিজের হাতের মুঠোয় পুরে নেন। ভদ্রলোক বলতে থাকেন, তাসফি আমার একমাত্র মেয়ে। মেয়েটা ছোট সময় মাকে হারিয়েছে। আমি বাবা হয়ে তাকে সম্পূর্ণ সাপোর্ট দিতে চেষ্টা করেছি। তবে যত দিন যাচ্ছিল আমার কাজও বাড়ছিল। পরের চাকরি বুঝি তো, মেয়েটাকে সময় দিতে পারতাম না। কৈশোরকাল থেকে বয়ঃসন্ধি মেয়েটার দু চাচির কাছে মানুষ হয়েই কেটে গেল। আমার মেয়েটা বড্ড অভিমানী বুঝলে বাবা। কিন্তু সে অভিমান করে খুব সঙ্গোপনে। খুব সুখভাবে না দেখলে তা বোঝা মুশকিল। তোমার উপর দিয়ে দেখলে মনে হবে এই তো কি সুন্দর, আমার সাথে হাসছে, কথা বলছে, এখানে অভিমান কোথায়? কিন্তু সেখানেই অভিমান। বললাম না, সূক্ষ্ম অভিমান। কারো বোঝার সাধ্য নেই যদি না সে নিজে বোঝায়। কিছু ভাগ্যবানদেরই সেই ভাগ্য হয় তার অভিমান ভাঙানোর। যেমন সে আমাকেও সেই সুযোগ দিয়েছে। তবে ও যাদের উপর থেকে অভিমান ভাঙতে চায় না তাদের কখনোই সুযোগ দেয় না। দিনের পর দিন তার সঙ্গে হাসি মুখে হেসে খেলে বেড়ায়। এটাই ওর নতুনত্ব। মেয়েটা আমার বড় অদ্ভুত। কখনো দুঃখ পেলে কারো সামনে প্রকাশ করতে চাইবে না। হাজারবার প্রতিবাদ করবে, মেজাজ দেখাবে, তবুও তার সামনে নরম হবে না। যদি দেখে সে নরম হয়ে যাচ্ছে, দ্রুত সে নিজের শক্ত খোলসে আবৃত করতে নিজেকে তার থেকে দূরে সরিয়ে নেয়। এই তার বিয়ের আগে আমার সঙ্গে একবার রাগ হলো তার। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিতে যেতেই দ্রুত সে উঠে নিজের ঘরের দরজা লাগিয়ে দিল যেন আমি তার কাছে না যেতে পারি। একবার তো ওর বড় খালার বাড়ি ও চলে গিয়েছিল। বুঝো মেয়ের অভিমান। হা হা হা। মেয়েটার ডাক্তার হবার খুব শখ জানো তো। তার মায়ের শখ ছিল মেয়েকে ডাক্তার বানাবে। তার মায়ের স্বপ্নকেই সে নিজের মাঝে ধারণ করে নিয়েছে। এখন সেই স্বপ্নই তার স্বপ্ন। নিজের স্বপ্নকে বাস্তবায়ন করতে সে উঠে পড়ে লেগেছিল। কিন্তু ভাগ্য তার সহায় হয়নি। সারাদিন রাত খেটেও মেয়েটা আমার সরকারি মেডিকেলের একটা সিট পেল না। ওই যে ভাগ্য বলতেও তো একটা কথা আছে। আমার এই অসুখটাও হঠাৎই ধরা দিল। দ্বিতীয় স্টেজে তখন। মেয়েটাকে কিছু জানালাম না। চাইলেও আর কিছু করা সম্ভব ছিল না। ভাবলাম মেয়েটাও আমার একা হয়ে যাবে। আমার মেয়েটার সামনের উজ্জ্বল ভবিষ্যৎ আমি তো আর তা নষ্ট করে দিতে পারি না। আমার না হয় শরীর পচে গিয়েছে, কিন্তু খোদা যদি হায়াত দেয় আমার অভিমানী মেয়েটা তো অনেক দিন বাঁচতে পারে। আমার কিছু হলে মেয়েটার কি হবে? সে তো সম্পূর্ণ একা জয়ে যাবে। তাই চিন্তা করলাম মেয়েটার বিয়ে দেব। কিন্তু এত দ্রুত ভরসাযোগ্য পাত্র পাওয়াও তো মুখের কথা নয়। তখন দেবদূত হিসাবে এগিয়ে এলেন তোমার দাদা। আমায় সাহস দিলেন। বললেন, আমার নাতিটা একটু ঘাড়ত্তাড়া বটে, তবে মানুষ হিসাবে বড্ড ভালো। একবার তোর মেয়ের ভালোবাসার স্বাদ গ্রহণ করলে পুনরায় আর পিছু ঘুরে চাইবে না। আমি কথা দিচ্ছি তোকে। আমি যেন উজ্জ্বল নক্ষত্রের ন্যায় আশার আলো দেখতে পেলাম। তবে তিনি আমার অসুখের কথা অবশ্য জানতেন না। তখন আমি তাকে মেয়েটার স্বপ্নের কথা বললাম। মেয়েটা আমার ডাক্তার হতে চায়। ওসমান সাহেব আমায় আশ্বাস দিলেন, ডাক্তারি তারা পড়াবে, সরকারিতে চান্স পায়নি তো কি হয়েছে, তারা বেসরকারিতে পড়াবে। অসহায় আমি তখন নতুন করে আশা খুঁজে পেলাম। কিন্তু সমস্যা হলো আমায় ছেড়ে মেয়েটা এখন কিছুতেই বিয়ে করবে না। অভিমান করে বসল। কিন্তু আমি তো আমার সমস্যা মেয়েকে বলে তার কষ্ট বাড়াতে চাই না। প্রথমে মা, তারপর বাবা। আমার মেয়েটা তো সইতে পারবে না এত ধকল। কিন্তু তার হাতটা যদি শক্ত করে কেউ ধরে রাখে তবে কেউ তাকে ভাঙতে পারবে না। আমায় হারানোর ধকল ও ঠিক সামলে উঠতে পারবে।
কথা যেহেতু আমার সাথে বলছে না, তাই পুনরায় তার উদ্দেশ্যে চিঠি লিখতে শুরু করলাম। আমাদের এই একটা অভ্যাস, আমার উপর অভিমান হলে আমাদের তথ্য আদান প্রদানের মাধ্যম হচ্ছে চিঠি। আর ডাক্তার তুমি থেকে আপনিতে গিয়ে ঠেকে। বুঝলে? নিস্তব্ধ। বলতে বলতেই মোস্তফা সাহেব আবার হাসলেন। নিস্তব্ধ ব্যস্ত হয়ে পড়ল তাকে শুইয়ে দিতে। কিন্তু ভদ্রলোক তাকে আবারও থামিয়ে বলতে লাগলেন। নিস্তব্ধ বাধা দিয়ে বলতে চাইল, কিন্তু আপনি তো অসুস্থ, পড়ে শুনব। পরে আর সময় পাব না। তুমি শোনো বাবা। তারপর আমি মেয়েকে চিঠি লিখলাম। এরকম হাজারো চিঠি আমাদের বাবা মেয়ের মাঝে আদান প্রদান হয়েছে। এই যে যেমন ধরো তাসফির আজ কলেজের ফ্রি লাগবে, সে আমায় চিঠি লিখে সম্বোধনবিহীন, আমার আজ কলেজ ফ্রি লাগবে, দয়া করে আপনার মূল্যবান টাকাগুলো আমায় পেশ করবেন কি। হা হা হা। বুঝলে কেমন? এরপর আমি বিয়ে নিয়ে মেয়েটাকে চিঠি লিখলাম। অবশ্য আমার চিঠি লিখে সুবিধাই হতো। মেয়েটার চোখের দিকে তাকিয়ে আমি তাকে আবার কিছু জোর করতে পারি না, বুঝলে। লিখলাম, আমার স্বপ্নচারী রাজকন্যা মামুনি, আপনি কি ডাক্তার হতে চান না? বিয়ের পর তারা বলেছেন আপনাকে তারা ডাক্তারি পড়াবে, বেসরকারিত কোনো চিন্তা নেই। দেখুন, আমার তো আপনাকে এত টাকা দিয়ে বেসরকারিতে পড়ানোর সাধ্য নেই। এখন কি করবেন আপনিই বলুন। আপনার আজ্ঞা শিরধার্য। ইতি। আপনার অসহায় বাবা। 1 ঘন্টা পরে মেয়ে আবার বেরিয়ে এলো। আমায় এসে জড়িয়ে ধরল। বলল সে রাজি। তার স্বপ্ন পূরণে সে যে কোন পন্থা অবলম্বন করতে রাজি। ব্যাস, তোমাদের বিয়েটা হয়ে গেল। আমি বুঝেছিলাম হঠাৎ করে বিয়ে হওয়ায় তুমিও একটু নারাজ ছিলে। ভেবেছিলাম ঠিক হয়ে যাবে। হয়েছে কিনা জানি না। যদি না হয়, তুমি বুদ্ধিমান ছেলে, আশা করব আমি থাকলেও তুমি তা অবশ্যই ঠিক করে নেবে। কিন্তু আজ তুমি আমায় কথা দাও বাবা, আমার মেয়েটাকে তুমি আগলে রাখবে। কথা দাও বাবা, আমার মেয়েটার কিছু হতে দেবে না তুমি। নিস্তব্ধ কিছু বলল না, মাথা নিচু করে রাখল। মোস্তফা সাহেব বড় বড় নিঃশ্বাস নিতে নিতে আবারও বললেন, তুমি কি মেয়েটাকে একটু ডাকবে বাবা, শেষবার একটু কথা বলতাম। নিস্তব্ধ অস্থির হয়ে পড়ল। নার্স নার্স বলে ডাকতে ডাকতে বেরিয়ে গেল। একজন নার্স তাসফির কেবিন দেখিয়ে দিল। তাসফি জাগ্রত অবস্থায় চোখ বন্ধ করেছিল। তার শিয়রেই অনিমা বেগম, মেজ চাচি আর আয়শা ছিল। নিস্তব্ধ ঝড়ের বেগে সেই কেবিনে ঢুকল। কোনো কথা ব্যতীত তাসফিকে কোলে তুলে নিয়ে হাঁটা দিল। শত কথা ব্যাখ্যা করার মতো না আছে তার কাছে, সময় না আছে তর্ক করার ধৈর্য। ঘটনার আকস্মিকতায় কেউ কিছু বুঝে উঠতে পারল না। অনিমা বেগম চেঁচিয়ে উঠলেন, কি করছিস নিস্তব্ধ, মেয়েটা অসুস্থ। নিস্তব্ধ তা শোনার অবস্থায় নেই। আইসিইউ বাইরে বাকি বন্ধুমহলও ছিল। কেউ কিছু বুঝে উঠতে পারল না। ভেতরে এনে নিস্তব্ধ তাসফিকে কোল থেকে নামালো। দীর্ঘক্ষণ পর বাবাকে দেখে সে আবেগে আপ্লুত হয়ে পড়ল। তাসফি বাবাকে জাগ্রত দেখে আরও উৎফুল্ল হল। দৌড়ে জড়িয়ে ধরে ফুফিয়ে কেঁদে উঠল। মোস্তফা সাহেব শেষবারের মতো মেয়ের মাথায় হাত বুলালেন। নিস্তব্ধ অপর হাত আর তাসফির হাত নিজ হাতের মুঠোয় নিয়ে থেমে থেমে বলতে চেষ্টা করল, কথা দাও আমার মেয়েটাকে দেখে রাখবে। ভদ্রলোক বাকিটা বলতে পারলেন না। ভদ্রলোক ওখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ভদ্রলোকের মুখে হাসি, যেন সে সঠিক কাজটা ইহকালে করে যেতে পেরেছেন। তাসফি বাবা বলে চিৎকার দিয়ে উঠল। তার চিৎকারে বাইরে সবাই কিছুটা আন্দাজ করলেন। দ্রুত ভিতরে আসতে লাগল। সকলের বুক চিরে বেরিয়ে এলো শুধুই দীর্ঘশ্বাস। এছাড়া আর তো কিছু করারও নেই। সময়কে তো কখনো থমকে দেওয়া যায় না। এটাই নিয়তি, ভাগ্য আমাদের। নিস্তব্ধ চোখ বুজে নিল। মোস্তফা সাহেবের চোখ দুটি অপর হাত দিয়ে বন্ধ করে দিলেন। তাকে আর লন্ডনে নেওয়ার প্রয়োজন পড়ল না। কারো ঘাড়ের বোঝা যেন তিনি আর একটু কমিয়ে দিলেন। তার এক হাত মোস্তফা সাহেবকে ছোঁয়া, অপর হাত তাসফির হাত আঁকড়ে ধরা। নিস্তব্ধ চোখ বন্ধ করেই তাসফির হাত চেপে ধরে মনে মনে বলল, আমি আপনার মেয়েকে ভালোবাসি না বাবা, তবে আমি আপনাকে ছুঁয়ে কথা দিলাম বাবা, আপনার মেয়ের এই হাতখানা আমি আজন্মকাল শক্ত করে ধরে রাখব। জীবনের শেষ দিন পর্যন্ত তাকে আমি আগলে রাখব। এই নিস্তব্ধ ইয়াসার আপনাকে কথা দিল। নিস্তব্ধ তার বউয়ের দায়িত্ব ঠিক পালন করবে। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তাকে ভালো রাখাবার চেষ্টা করব। কি করে খারাপ থাকতে দেব বলুন তো? তার চোখের অশ্রু দেখে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কেঁপে ওঠে। শরীর কেমন ঝিমঝিম করে। ভালোবাসা ব্যতীত সমস্ত রোগ তার জন্য আমার হৃদয় বাসা বেঁধেছে। আর সেই বাসা যেন ঝড় বৃষ্টির ফলে ভেঙে পচে না যায়, তার খেয়াল নিস্তব্ধ ইয়াসার নিজে রাখবে। কথা দিলাম। মোস্তফা সাহেবকে বাড়িতে আনা হয়েছে। সন্ধে 6টার মাঝেই তার দাফন শেষ করা হবে সিদ্ধান্ত নিয়েছেন। কারণ আত্মীয় স্বজনদের আসতেও একটু সময় লাগবে। নিস্তব্ধর বাবা ভাইও আসবে দূর থেকে। তাসফির চাচাদের পক্ষে তো আর এভাবে হঠাৎ করে চলে আসা সম্ভব নয়। তাসফি এতটা সময় ফুফিয়ে কেঁদে গিয়েছে। বাবা হারানোর যন্ত্রণা তাকে পুরোপুরি গ্রাস করে নিয়েছে। এই ভয়টাই হয়তো পেতেন মোস্তফা সাহেব।
প্রথমে মা, এখন বাবা, আর কেই বা আছে তার? দাদি, চাচি, পিসি, এরা তো পরের মেয়ে। কমলা বেগম ছেলেকে খাটিয়ায় দেখে শক্ত হয়ে বসে আছেন। জানতেন তার এই ছেলেটা হয়তো আর বেশিদিন থাকবে না। তবে এত দ্রুত তার নিঃশ্বাস ফুরবে বুঝেনি বুড়ি। এমনি এক লগ্নে নিজ স্বামীকে শায়িত করে রেখে এসেছিলেন কবরে। আর আজ তার ছেলে। সে বুড়ি হয়ে গেল, অথচ খোদা কি তার হায়াত এতটাই বাড়িয়ে দিয়েছেন যে স্বামী সন্তান সবাই তার থেকে হারিয়ে যাচ্ছে, বরং তিনিই রয়ে যাচ্ছেন। নিয়তি কেন এই নিষ্ঠুর খেলা খেলছে? তাকে তো সবার প্রথমে নিতে পারত। কিন্তু সবই যে মহান রব্বুল আলামিনের বিধান। তা তো খণ্ডাবার নয়। তাসফি এখন একজন এতিম মেয়ে, তা ভাবলেই যেন তার দম বন্ধ হয়ে আসছে। এতিম? হ্যাঁ, সে এখন এতিম। এই ট্যাগটাই তার গায়ে জুড়ে গিয়েছে। কেন বাবা, কেন আমাকে এভাবে পর করে গেলে? এই কঠিন দুনিয়ায় সবকিছুর সঙ্গে এখন তোমার ছোট্ট তাসফি কি করে যুদ্ধ করবে বলো? বাবার প্রতি তীব্র অভিমান গ্রাস করে নিল তাকে। মৃত মানুষের প্রতিই বা অভিমান করে কি লাভ? এখন আর বাবার হাতের লেখা চিরকুটগুলো আর কখনো সে ক্ষণে ক্ষণে পাবে না। কেউ আর তার মাথায় হাত বুলিয়ে দেবে না। জিজ্ঞেস করবে না, মামুনি তুমি কি ও বাড়িতে ভালো আছো? কোনো সমস্যা হচ্ছে না তো? কেউ যত্ন করে মুখে ভাত তুলে খাইয়ে দেবে না। ঈষৎ প্রিয়জন হারানোরে কেমন যন্ত্রণা! আল্লাহ কি পারত না তার বাবাকে আর একটুখানি তার সঙ্গে পথ পাড়ি দেওয়ার সঙ্গী করতে? অনিমা বেগম, আয়েশা চাচি, শ্বশুর, কারো কথা তার এখন আর ভালো লাগছে না। কারো সান্ত্বনার বাণী শুনতে ইচ্ছে হচ্ছে না। যার হারায় সেই তো বুঝে তার বেদনা। অন্য কেউ তো তা উপলব্ধি করতে পারে না। দাফন দেওয়ার সঙ্গে সঙ্গে তাসফি শক্ত লোচনে উঠে দাঁড়ালো। নিজের ঘরের দ্বার দিল। বাবার মুখখানি শেষ দেখাটাও আর দেখল না সে। দেখে কি হবে? যন্ত্রণা যে বাড়বে, বই কমবে না। বুকের ক্ষত আরও তাজা হবে। তার বাবার ছবি তার হৃদয় খুব সুন্দর করে আর্ট করা। তা যে সে কখনো ভুলবে না। নিস্তব্ধ, পারছে না। পারছে না সে তার কথা রাখতে। চাইলেও পারছে না সে তাসফির মাথায় হাত বুলিয়ে দিতে। তার হাতটা একটু শক্ত করে ধরে আশ্বাস দিতে। কেন পারছে না সে? কোথাও যেন একটা তীব্র বাধা। ক্ষীণ অপরাধ বোধ। কি করবে সে? কে এই হৃদয়হীনতা থেকে তাকে মুক্তি দেবে? তার হৃদয়ের এই অদৃশ্য চাওয়া পাওয়ার পথকে কেউ কি সুগম করে দিতে পারবে? কে আছে এমন? তখন মাঝ রাত নিস্তব্ধ দিশাহীন পথে হাঁটছে। কি করছে সে জানে না। তার মনের হৎকারিতা, সমস্ত দ্বিধা দ্বন্দ্ব সে দূর করতে চায় যে কোনো উপায়। কিন্তু কি করে? কি সে উপায়? কি এমন আছে যা এক নিমিষে মানুষের মনের সকল দুঃখ, বেদনা, দ্বিধা দ্বন্দ্ব দূর করে মন প্রফুল্লতা এনে দিতে সক্ষম? হতাশা নিস্তব্ধকে চারিদিক দিয়ে ঘিরে ধরেছে। ল্যাম্পপোস্টের আলোও যেন কেমন অস্পষ্ট। না চাইতেও নিস্তব্ধ ঠিকভাবে হাঁটতে পারছে না। তার পা চলছে না। কেমন থরথর করে কাঁপছে। তাসফির করুণ আর্তনাদ তার হৃদয় ছিদ্র করে দিতে চাচ্ছে। বারবার মনে হচ্ছে সে অন্যায় করেছে। বিরাট বড় অন্যায় করেছে সে। তার স্ত্রীর সঙ্গে সে অন্যায় করেছে। তার অর্ধাঙ্গিনীকে কে কোনো কারণ ব্যতীত কষ্টে জর্জরিত করেছে। তাই তো এই শূন্য পৃথিবীতে তার সবচেয়ে প্রিয় আপনজন হওয়া সত্ত্বেও সে তার অর্ধাঙ্গিনীর প্রিয় হতে পারেনি। তার ভরসা হয়ে পাশে দাঁড়াতে পারেনি আজ। মিছে আশ্বাসটুকুও সে দিতে পারেনি। না, সে আর পারছে না। নিস্তব্ধ রাস্তার পাশে সাই সাই করে বাঁধানো দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে বসে পড়ল। সে দীর্ঘক্ষণ মাথা নিচু করে বসে রইল। হঠাৎ তার কাঁধে কেউ হাত রাখল। নিস্তব্ধ চমকে উঠল। তার গা শিউরে উঠল। রাত তখন প্রায় একটা। এই মাঝ রাতে কে এখনো বাহিরে? তার মতো কি আরও এমন কেউ আছে নাকি, যারা সিদ্ধান্তহীনতায় ভুগছে? আছে কোনো গভীর অপরাধ বোধ কাঁধে নিয়ে? নিস্তব্ধ মাথা তুলে দেখল একজন জোব্বা পরা, মুখে দাড়িওয়ালা লোক তার সামনে দাঁড়িয়ে। লোকটা জিজ্ঞেস করল, কি হে যুবক, রাস্তায় কেন? পোশাক আশাক তো বংশীয় পরিচয় দেয়, তবে রাস্তায় কি? নিস্তব্ধ কণ্ঠে বিষাদ ঠেলে বলল, আমার করা কৃতকর্ম আমায় এখন উস্কে দিচ্ছে। যা করতে চেয়েছিলাম তা চেয়েও করতে পারছি না। কাউকে ভালো রাখার প্রতিশ্রুতি দিয়েছি, কিন্তু তা পালন করতে পারছি না। লোকটা মুচকি হেসে বলল, বিয়ে করেছ? নিস্তব্ধ মাথা নাড়ল। কোনো কিছু নিয়ে হতাশা, তাই তো? নিস্তব্ধ আবারও দীর্ঘশ্বাস ছাড়ল। অতঃপর লোকটা জিজ্ঞেস করল, তোমার পেশা কি? নিস্তব্ধ নিষ্পৃহ স্বরে জবাব দিল, ডাক্তার। লোকটা এবারে আগের থেকে দ্বিগুণ হেসে বলল, মুসলিম, রাইট? 5 ওয়াক্ত নামাজ পড়তো যুবক? নিস্তব্ধ মাথা নিচু করে নিল। কারণ সে তো নামাজ পড়লেও তার পক্ষে 5 ওয়াক্ত পড়া হয়ে উঠে না। লোকটা বলল, শোনো হে যুবক, তুমি যে কোনো কিছু নিয়েই চিন্তিত, হতাশাগ্রস্ত থাকো না কেন, মহান রবের ধর্মীয় ইবাদত সবচেয়ে বেশি কার্যকরী। রবের ইবাদতের দ্বারাই তুমি খুব দ্রুত সেই দুশ্চিন্তা, হতাশা থেকে মুক্তি পাবে। তোমার চলার পথ সহজ হবে। তিনি আমাদের সৃষ্টি করেছেন। মহান রবের কাছে তুমি মন থেকে যা চাইবে এবং সেই অনুযায়ী চেষ্টা করলে অবশ্যই তুমি সফল হবে। তুমি যতই হতাশাগ্রস্ত হও না কেন, কখনো ধৈর্য হারাবে না।
ধর্মীয় তিলাওয়াত, ধর্মীয় সকল ফরজ কাজ আমাদের রবের সাথে সংযোগ স্থাপন করে। আমাদের পাহাড় সমান দুঃখও তিনি চাইলে এক নিমিষে নিঃশেষ করে দিতে পারে। কিন্তু তুমি যদি তার সাথে সংযোগ বন্ধ করে দাও তবে তুমি পথ খুঁজে পাবে কেমন করে? তিনিই তো আমাদের উত্তম পথ প্রদর্শনকারী। তিনি চাইলে এই আসমান ও ধসে পড়তে পারে। তোমার ধর্মীয় পাঠ তুমি করো। জায়নামাজটা বিছিয়ে নামাজে দাঁড়িয়ে যাও। মনের গহীন থেকে রবকে ডাকো। তোমার অশান্ত মন শীতলতায় ছেয়ে যাবে। তিনিই তো উত্তম পরিকল্পনাকারী। আর বিবাহ যেহেতু করেছ নিশ্চয়ই স্ত্রী নিয়ে হতাশা। শোন যুবক, একজন স্ত্রী হচ্ছে তোমার অর্ধাঙ্গ। তাদের কখনো অসম্মান করো না। তারা ভুল করলে বোঝানো সকল পুরুষের দায়িত্ব। স্ত্রীর প্রতি সকল দায়িত্ব পালন করা তোমার কর্তব্য। তোমার জীবনে তার গুরুত্ব অপরিসীম। তোমার সেটা বুঝতে হবে। স্ত্রীর প্রতি বিশেষ খেয়াল রাখা তোমার কর্তব্য। তাকে কখনো ছোট করো না। এমন কোনো কাজ করো না যাতে সে কষ্ট পায়। তোমার প্রতি তার হাজারো অভিমান অভিযোগ জমা হয়। বিয়ে কোনো ছেলে খেলা নয়। বিয়ে একজন পুরুষ ও একজন নারীর মাঝে বন্ধনকে মজবুত করে। একজন নারী তার যত্নের দ্বারা তার প্রিয় পুরুষকে অসৎ পথ থেকে ফিরিয়ে আনতে। একজন আদর্শ স্ত্রী তোমার জীবন বদলে দিতে পারে। তোমার স্ত্রী জানমালের খবর রাখা তোমার একান্ত দায়িত্ব। তাদের কখনো হেলা করো না। মুখে না চাইলেও চক্ষু সামনে তাদের কখনো হে করো না যুবক। লোকটা চলে গেল। নিস্তব্ধ, তার সমস্ত কথার ভাঁজে যেন নিজেকে খুঁজে পেল। কেন সে হতাশা নিয়ে বসে আছে? কেন তার মাঝে জোরতা কাজ করবে? কেন করবে? তাসফির প্রতি তো তার দায়িত্ব আছে। সে চাইলেই তা পালন করতে পারে। তবে কেন তার মধ্যে হীনমন্যতা কাজ করবে? সে যে এতগুলো দিন তাসফিকে দুশ্ছাই করে কষ্ট দিল, তাতে কি তাসফির কাছে ক্ষমা চাইলে তাকে সে মাফ করবে? কেন করবে না? তাকে করতেই হবে। মেয়েটাকে সে চায়, ভীষণ করে চায়। সে তার কাজের জন্য লজ্জিত। মেয়েটার সাথে সে ভীষণ অন্যায় করেছে। সে চায় তার ভুলগুলোকে শুধরে নিতে। তাসফি না চাইলে জোর করে আটকে রাখবে সেই অধিকার তার আছে। বহু আগেই তা সে অর্জন করেছে। নিস্তব্ধ ডাকে সাড়া না দিতে চাইলেও তাসফির সাড়া দিতে হবে। স্ত্রী হিসাবে এটা তাসফির যেমন কর্তব্য, স্বামী হিসাবে নিস্তব্ধ এটা অধিকার। নিস্তব্ধ বাড়ি ফিরে করে জায়নামাজে বসে পড়ল। নামাজ শেষে দুহাত তুলে রবের কাছে মোনাজাতে লিপ্ত হল। যেখানে তার তো একমাত্র চাওয়াই ছিল তার একমাত্র স্ত্রীকে নিজের করে পাওয়া। সব ভুল বোঝাবুঝি শুধরে চায় সে তাকে নিজের করে পেতে। সব ইগোকে দূরে ঠেলে তাকে আপন করে পেতে। দোয়া শেষে নিস্তব্ধ বেলকনিতে এসে বসল। তার মনটা হালকা হয়ে গেছে। সকল হতাশা হীনমন্যতা কেটে সেখানে প্রফুল্লতার বীজ বপন করেছে। নিস্তব্ধ ওই দূর আকাশের দিকে তাকালো। কেমন করে চাঁদ মামা উকি দিচ্ছে। তার অন্ধকার আকাশের ধূসর রংধনু কেমন রঙিন হতে শুরু করেছে। কি আশ্চর্য! নিস্তব্ধ মুখে ফুটে উঠল প্রফুল্লতার হাসি। নিস্তব্ধ রাত। তাসফির চোখের ঘুমেরা পালিয়েছে দূর অজানায়। এই তো পরশু দুপুরেই বাবা তার মাথায় আদুরে হাত বুলিয়ে দিচ্ছিল। আর আজ তার দেখা সুস্থ সবল বাবা ওই মাটির গহ্বরে শয্যায়িত। মৃত্যু আমাদের জীবনে এক অনিবার্য পরিণতি। আমরা সকলেই জানি প্রত্যেককে একদিন না মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তবুও অতি কাছের প্রিয়জনের এই পরিণতি আমরা মেনে নিতে পারি না। মানুষটার হাজারো স্মৃতি আমাদের আঁকড়ে ধরে। গলা চেপে ধরা দমবন্ধ অনুভূতি। প্রথমে ঘাগুলো তাজা থাকলেও ধীরে ধীরে তা মলিন হতে শুরু করে। এটাই প্রকৃতির নিয়ম। কারো জন্য কারো জীবন থেমে থাকে না, থাকবে না। এটাই প্রকৃতির নিয়ম। এই যে আজ তাসফি বাবার জন্য হেঁচকি তুলে কাঁদছে, সপ্তাহ খানেক পর হয়তো আর এই কান্নাটা দীর্ঘস্থায়ী হবে না। হয়তো বুকের মাঝে জমানো ক্ষতগুলো শুধুমাত্র ক্ষণে ক্ষণে দীর্ঘশ্বাস হয়ে বের হবে। কখনো বা নিস্তব্ধ রাতের আধারে অথবা ক্লান্ত দুপুরে তার স্মৃতিগুলো মনে পড়ে হৃদয়ে যন্ত্রণা দেবে, ভীষণ পীড়া দেবে অনুভূতিদের। আবার কোনো হাসি মজার ছলে হয়তো নিমিষেই তা দূর হয়ে যাবে। ভুলে যাবে সেই ক্ষণ। এই তো জীবন। কারো জন্য কারো বর্তমান থেমে থাকেনি, থাকে না, থাকবে নাও না, এটাই নিষ্ঠুর সত্য। তাসফি বেলকনিতে দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল ওই দূর অজানায় আকাশের বুকে। আকাশে আজ পরিপূর্ণ চাঁদ। পূর্ণিমা হবে বোধ হয়। তাসফির কাছে আজ রাতটা যদি ওই আকাশের মতো চাঁদের আলোয় উজ্জ্বল হয়ে রইত, খুব কি ক্ষতি হতো তাতে? যে বাবা তাকে কোলে পিঠে মানুষ করল, যার সঙ্গে হাজারো অভিমান, সে আজ তার পাশে নেই। চাইলেই আর তাকে ফোন করে শত অভিযোগ সাজাতে পারবে না। কলেজে কেউ বদনাম করলে নালিশ জানাতে পারবে না। তাসফি বেলকনি থেকে এগিয়ে এলো রুমের মাঝে থাকা ওয়ার্ড্রোবের কাছে। সবার উপরের ড্রয়ার খুলল সে ড্রয়ার ভর্তি হাজারে চিঠি লেখা তার বাবার হাতের গুটি গুটি অক্ষরে। তাসফি ছুঁয়ে দেখল তা। সবগুলোয় হাত বুলালো। তার বাবার লেখা প্রত্যেকটা চিঠি সে সযত্নে রেখে দিয়েছে। এগুলো পড়েই এখন সে বাবার সঙ্গে গল্পে মশগুল হবে। বাবার সঙ্গে অভিমান করবে।
দুঃখের সাগরে জর্জরিত হবার চেয়ে এটাই উত্তর পন্থা নয় কি? তার বাবা তো সব সময় এটাই শেখাতেন। মাগো কখনো কোনো ব্যথায় দুঃখে জর্জরিত হবে না, বেছে নিতে চেষ্টা করবে কোনো উত্তম পন্থা। যেমন আঘাত পেলে বা কোথাও কেটে গেলে বসে বসে কান্না না করে সেই স্থানে ওষুধ লাগিয়ে তা সেরে তোলার চেষ্টা করবে, এটাই তো বিপরীত উত্তম পন্থা। কান্না করলে চোখের পানি নষ্ট হতো, চোখে জ্বালা করত, ব্যথা স্থানে আরও ব্যথা হতো। কিন্তু ঔষধের ইফেক্টে সেই ক্ষত দ্রুত সারবে। তেমনি ভাবে সব কিছুরই না কিছু বিপরীত উত্তম পন্থা আছে। মানব জীবনে যে কোনো বিপদে দুঃখে সেগুলোই খুঁজে বের করে কাজে লাগাতে চেষ্টা করবে, তবেই তো জীবনে সফল হবে। বাবার স্মৃতি মনে করে তাসফি মুচকি হাসল। এই তো বিপরীত পন্থা কাজে লাগিয়ে তার মুখে হাসি ফুটেছে। ক্ষতি কি তাতে? তাসফি একখানা চিঠি উঠিয়ে নিল। তাতে গুটি গুটি অক্ষরে লেখা, আমার অভিমানী রাজকন্যা। সে কি জানে তার চিন্তায় বাবা আজ দুপুরে খাবার খায়নি। সে যদি চায় তার বাবা সুস্থ থাকুক, তবে একছুটে তার প্রিয় বাবার কোলে ঝাঁপিয়ে পড়ুক। ইতি। তার অভুক্ত বাবা। তাসফির মনে পড়ে সেই দিনটির কথা। আসলেই সে সেদিন চিঠি পড়ে বাবার কোলে ঝাঁপিয়ে পড়েছিল। এটাই তার ইমোশন। বাবাকে সে একটুকু খারাপ দেখতেই পারে না। আর বাবাও তার অভিমানের ঢাল হিসাবে তার এই ইমোশনকে কাজে লাগাত। তাই তো সে বাবার সঙ্গে অভিমান করে টিকতে পারত না। সে খুব করে চেষ্টা করত বাবা যেন তার অভিমান না বুঝে। কিন্তু ঠিকই বাবা কি করে যেন বুঝে যেতেন। এটাই তাহলে বাবার অতিরিক্ত ভালোবাসা অন্যদের থেকে। অন্যরা যা খালি চোখে দেখতে পায় না, বাবা মা তার সন্তানের মাঝে সেই অদৃশ্য সত্তাগুলোকেই উপলব্ধি করতে পারে। তাসফি পুনরায় সযত্নে চিঠিখানা ভাঁজ করে রাখল। আরেকটা চিঠি তুলে নিল। আমার প্রজাপতি রাজকন্যা। সে কি জানে তার বাবাও কিন্তু তার উপর ভীষণ অভিমান করেছে। সে সব সময় প্রজাপতির ন্যায় আকাশে উড়ে বেড়ায়, ঠিক আছে, কিন্তু তার কিন্তু মোটেও ঠিক নয় অন্যের সন্তানের সঙ্গে হাঙ্গামা করা। সে কি চায় আজকের মতো প্রতিদিন তার বাবা প্রিন্সিপালের কাছে অপমানিত হোক। ইতি। আপনার অভিমানী বাবা। তাসফি আনমনে মুচকি হাসল। এই যে বাবা মেয়ের অভিমান হলে তাদের সম্পর্ক তুমি থেকে আপনিতে চলে যায়, এটাই তো মধুর অস্পর্শ অনুভূতি। সেবার তাকে কলেজের কিছু ছোড়া রাগিং দিতে চেয়েছিল, কিন্তু তাসফি তো অতটা ভদ্র মেয়ে নয়, তাই তো তাদের সঙ্গে হাঙ্গামা করেছিল। সে কথা প্রিন্সিপালের কান পর্যন্ত পৌঁছেছিল। চিঠি পাওয়ার পর তাসফি ফিরতি চিঠি লিখেছিল, আমার অভিমানী বাবা। সে কি জানে না তার রাজকন্যা অন্যায় ভুল মেনে নিতে পারে না। সে কি জানে না তার রাজকন্যা প্রতিবাদ করতে ভালোবাসে। সে সব সময় উঠতেই ভালোবাসে। তবে কেন তার এই আবেগের প্রস্তাব? তার প্রস্তাব অকৃতকার্য ঘোষণা করা হলো। ইতি। আপনার প্রজাপতি রাজকন্যা। তাসফি সেই চিঠিটাও সযত্নে ভাঁজ করে রাখল। প্রত্যেক চিঠির আলাদা আলাদা সম্বোধন। এটাই তো চিঠির মজা। তাসফি আরেকখানা চিঠি তুলে নিল, তবে বোঝা যাচ্ছে এটা তাসফির আগে পড়ে রাখা কোনো চিঠি নয়। চিঠির ভাঁজখানাও নতুন, তারিখ লেখা পরশু আগের রাতের। তার মানে এটা বাবার মৃত্যু একদিন আগেই সে লিখে গিয়েছে। কি এমন লেখা তাতে? তাসফি চিঠি পুরো ভাঁজ খুলল। এটা কোনো খুদে চিঠি নয়, বিরাট বড় লেখা চিরকুট। তাসফি তা হাতে নিয়ে বিছানার দিকে এগিয়ে গেল। তার বাবার শেষ চিঠিটা বরং গভীর যত্ন নিয়ে পড়া যাক তবে। ঘড়ির কাঁটায় রাত তখন প্রায় 3টার কাছাকাছি। কোন ঘরে? তাসফির বেলকনির দরজা খোলা। বেলকনির সঙ্গে মেশানো শিমুল গাছ। সেখানেই দেখা যাচ্ছে এক আবছা অবয়বের। এতক্ষণে রমণীর বাবার চিঠি পড়ার ফাঁকে ফাঁকে মুচকি হাসি সে তার হৃদয় অন্তঃস্থল থেকে অনুভব করছিল। এটাই তো সে চায়। যাক রমণী তাহলে তার বাবার স্মৃতি আঁকড়ে থাকতে পারবে। পুরুষটি বিড়বিড় করে উচ্চারণ করে গভীর অনুভূতি মিশ্রিত একটি বাক্য। ছোট্ট বাক্য, তবে তাতে অনুভূতি মিশ্রিত হাজারো। সব ধ্বংস হোক, তবু রমণীর মুখের হাসিটুকু বিলীন না হোক। আমার ভীষণ প্রিয় একমাত্র চঞ্চলা হরিণী। কথাগুলো তোমায় আজ ভীষণ করে বলতে ইচ্ছে হচ্ছে, তবে তোমার মুখোমুখি দাঁড়িয়ে বলার সাহস আমি জুগিয়ে উঠতে পারছি না মামুনি। আমার পক্ষে সেই সাহস জোগানোটা সম্ভবও নয়। তোমার সামনে দাঁড়িয়ে কথা বলা এমন জটিল পন্থার চেয়ে এই পন্থাটাই কি সহজ নয়? তাই তো এই পন্থা বেছে নেওয়া। আজ কোনো অভিমানের তারিপে এই চিরকুট নয়, নয় কোনো অভিযোগের তাড়না। তাই তো তুমি সম্বোধনটুকু আজ চিরস্থায়ী। কথাগুলো বলা যে তোমায় আমার ভীষণ প্রয়োজন বলে মনে হলো। হয়তো আজ না লিখলে আর কোনোদিন বলার সুযোগও পাবো না। সময় ঘনিয়ে আসছে যে যার যার শরীরের অবস্থা সে নিজে ঠিকই ঠাহর করতে পারে। প্রিয় মামুনি, তুমি যখন চিরকুটটি পড়বে হয়তো আমি আর তোমাদের মাঝে থাকব না। তুমি হয়তো তখন আমায় আর খুঁজে পাবে না, আমায় স্পর্শ করতে চাইলেও পারবে না। আমি জানি এই ড্রয়ারের দীর্ঘ চিরকুটের ভাঁজ থেকে তুমি কখনো না কখনো অবশ্যই তা খুঁজে পাবে। জানি তখন তোমার মনে তখন হাজারো অভিমান অভিযোগ আমার প্রতি জমা হবে। আজ আমি তোমার সেই অভিমানটুকু ভাঙাবো না। আমি চাইব এই অভিমানের অস্তিত্বটুকু তুমি আজন্মকাল নিজের মাঝে জমা রাখবে।
আর আমায় অবসরে স্মরণে রাখবে। কখনো দীর্ঘশ্বাসের বেড়াজালে আমায় তুমি স্মরণ করবে। আমি তোমার অভিমান হয়ে জমা হব তোমার ছোট্ট হৃদয় কুটিরে। আজ আমি তোমার অভিমান ভাঙাবো না। বলবো তোমায় বাস্তবতাটুকু মেনে নিতে। জীবনে হাসি খুশি জীবন যাপন করতে। ধৈর্য ধরে জীবনের বাকিটা পথ তোমার প্রিয়জনের সাথে পাড়ি দিতে। তুমি যতক্ষণে চিরকুটি পড়বে ততক্ষণে জেনে থাকবে আমার মরণব্যাধি রোগের কথা। আসলে এটা হওয়ারই ছিল। আমিও চাইতাম তোমার মায়ের নিকট যেন আমি খুব দ্রুত যাওয়ার সুযোগ পাই। রব আমার সেই আশা পূর্ণ করেছে। তিক্ত ঔষধ পান করার বেড়াজাল থেকে মুক্ত থেকে দ্রুতই পরলোক গমন করা কি সহজ পন্থা নয় বলো? দুনিয়াতে বেঁচে থাকার জন্য কি বা আছে একমাত্র তুমি ছাড়া? মানুষ যে কিসের তাগিদে এতটা জনম অথবা অমর থাকার স্বাদ গ্রহণ করতে চায় কে জানে। আমি তো দুদিনের দুনিয়ায় হাঁপিয়ে উঠেছি। তবে অন্যান্য মানুষের এই অদ্ভুত ইচ্ছে পোষণের হেতু কি হতে পারে? কি এমন রঙিন চশমা তাদের পরনে, যারা তা চাইলেও খুলতে পারে না? আমার একমাত্র আমানত তুমি মামুনি। তোমায়ও আমি একজন বিশ্বস্ত ব্যক্তির নিকট অর্পণ করে যাব শেষ সময়। চাইব সে যেন তোমায় আমার অবর্তমানে ভীষণ দাপুটের সঙ্গে আগলে রাখে। বিপদে তোমায় সাহায্য করবে। ক্লান্ত দুপুরে তোমার কোলে মাথা রেখে সে স্বস্তির নিঃশ্বাস ফেলবে। তোমার বৈরাগীতে সে তোমায় শাসন করবে। তোমায় বিগড়ে যেতে দেখলে সে তোমায় আদুরে ধমকাবে। তোমার সুখের সময় সে তোমায় আদুরে বিড়ালছানার মতো কোলের ভাঁজে আগলে নেবে। দুঃখের সময় সে তোমার চোখের অশ্রু মুছিয়ে দেবে। তোমার হাতটাকে শক্ত করে ধরে রাখবে। তোমার সফলতার আগ মুহূর্তে তুমি যেন হেরে না যাও তোমায় আত্মবিশ্বাস যোগাবে। ভালোবাসার অসীম পরিণয়ে তোমায় প্রতি মুহূর্তে সে বিধ্বস্ত করবে। প্রেমের জোরারে তোমায় ভাসাবে। আমি চাই তুমি যেন তার প্রতি তার প্রাপ্য সকল দায়িত্ব এবং কর্তব্য পালন করো। আমি কার কথা বলছি তুমি বুঝতে পারছো তো মামুনি? আমি জানি তুমি সব বুঝতে পারবে। কারণ তোমার মনের প্রণয়ের ঘণ্টা যে বেজে গিয়েছে। সে তুমি যতই অস্বীকার কত না কেন, একদিন তার কাছে তুমি ঠিক হার মানবে। আমি দোয়া করি আমার মিষ্টি রাজকন্যা তার নিকট সবসময় হাসি খুশি থাকুক। তুমি আমার জন্য দোয়া করো মামুনি, যেন ওপারে বাকিটা পরজীবন তোমার মায়ের সাথে আমি অবলীলায় কাটাতে পারি। ইতি। তোমার জন্মদাতা পিতা। চিরকুট পড়া শেষে তাসফি তা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলল। যেই সংসারে ভালোবাসা নেই সেই সংসারে সে থাকবে কেন? সে আর চায় না ওই অহংকারী পুরুষের সান্নিধ্যও পেতে। সে চায় না জোর করে কারো সঙ্গে ঘর বাঁধতে। তাহলে এই চিরকুট রাখারই বা কি প্রয়োজন? এই চিরকুটে তার আর তার বাবার মাঝে ভালোবাসা মান অভিমানের সম্পর্কে লেখা নেই। রয়েছে অতীতের কিছু তিক্ত বাক্যলাপ সঙ্গে সংসার সাজানোর আর্জি। কিন্তু তাসফি তো তা চায় না। যতবার সে এই চিরকুটটি পড়বে কিছু অসহ্য অনুভূতি তাকে তাড়া করে বেড়াবে। অস্থিরতায় তোলপাড় করে তুলবে তার হৃদয়কে। কিন্তু তা তো সে চায় না। তাছাড়া সে চায় না তাদের বাবা মেয়ের চিরকুটে মিষ্টি কথনের মাঝে কোনো তৃতীয় ব্যক্তির বিষয়ে অযাচিত কিছু কথা ফুটে থাকুক। তাসফি চিরকুটের টুকরোগুলো বেকনিতে গিয়ে নিচে ফেলে দিয়ে রুমে এসে ওয়াশরুম ঢুকল। আবছা অবয়বটি এগিয়ে এলো। খুব যত্ন করে চিরকুটের টুকরোগুলো একটি একটি করে তুলে নিল। কি করবে সে এগুলো দিয়ে? এই প্রত্যেকটা ছোট্ট খণ্ড সে নিজ হাতে জোড়া লাগাবে। হোক অস্পষ্ট, তবুও স্মৃতি তো থাকবে। কোনো একদিন দীর্ঘ বর্ষণের পরে হালকা মেঘরাশি সরে গিয়ে আকাশে সাতর্মা উজ্জ্বল রংধনুর দেখা মিলবে। সেদিন সে এই চিরকুটখানা এই রমণীর হাতে তুলে দিবে। রমণী তখন আবেগে আপ্লুত হয়ে কেঁদে ফেলবে। সেদিন সে যত্ন করে তার চোখের অশ্রুকণাগুলোকে ঠিক মুছে দেবে। ঠিক মুছে দেবে। গম্ভীর এক সকাল। কাল শত গুঞ্জনের মাঝে আচ্ছাদিত তাসফিদের বাড়িটা আজ নিস্তব্ধ। গতকাল নিস্তব্ধ বন্ধুরা সবাই মোস্তফা সাহেবের মাটির পর বাড়ি ফিরে গিয়েছিল। আজ আবার সকাল সকাল এসে পড়েছে। মেয়েটাকে এখন একদমই একা রাখা যাবে না। তার মনের কন্ডিশন এখন ঠিক নেই। একা একা থাকলে আরও ডিপ্রেশনে চলে যাবে। যত দ্রুত সম্ভব ওসমান ভিলায় তাসফিকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। তবে যদি মেয়েটা একটু দমবন্ধকর অনুভূতি থেকে রেহাই পেতে পারে। তাছাড়া একটু গল্প গুজবের মাঝে থাকলে মানের ভার অনেকটাই হালকা হয়ে আসবে ওর। তাই তো সকাল সকাল সবাই চলে এসেছে। বন্ধুরা এসে দেখল নিস্তব্ধ টিকিটাও নেই এখানে। কাল তো এখানে রেখেই গিয়েছিল তাকে। তবে গেল কই? খোঁজ নিয়ে জানতে পারল সে বাসায় নিজের রুমে ঘুমাচ্ছে। কি আশ্চর্য, এখন কি তার ঘুমানোর সময়? অতঃপর সিদ্ধান্ত হলো এখানে তারা সবাই থাকুক, সুজন যাক নিস্তব্ধকে নিয়ে আসতে। সুজন বের হয়ে যাচ্ছিল নিস্তব্ধকে বাড়ি থেকে আনতে। বেটা কিনা এমন একটা করুণ মুহূর্তে বাড়ি বসে পড়ে পড়ে ঘুমাচ্ছে। কোথায় বউকে একটু সান্ত্বনা দেবে তা না, ঘুমানো হচ্ছে বেলা 10টা পর্যন্ত। সুজন গেট দিয়ে বের হওয়ার সময় ওপার পাশ হতে তখনই আশা ভেতরে ঢুকছিল। সুজনের অন্যমনস্ক থাকায় আশা ঠাস করে তার বুকের সাথে ধাক্কা খেল। সুজন বুকে হাত দিয়ে ব্যথাতুর শব্দ করল। সামনে তাকিয়ে আশার মুখখানা অবলোকন করতেই কণ্ঠে জগয়ের বিরক্তি ঢেলে বলল,
এই যে মেয়ে, তোমার সমস্যা কি বলো তো? যখনই দেখা হয় আমায় ধাক্কা লাগিয়েই যাচ্ছ। সেদিন দাঁত ভাঙতে চাইলে আর আজ বুক ভাঙতে চাইলে। কবে না আমার শক্তপোক্ত হৃৎপিণ্ডটাই ভেঙে ফেল। যে সাংঘাতিক মেয়ে তুমি! তোমায় দ্বারা কোনো কিছুই অসম্ভব নয়। আচ্ছা, তোমার কি ধাক্কা খাওয়ার ব্যামো আছে নাকি? এ তো মহারোগ তাহলে। আমার কাছে এসো, আমি তোমায় প্রেসক্রিপশন লিখে দিব। মাসখানেকের মাঝে তোমার এই রোগ সেরে যাবে, দেখে নিও। সুজনের অবলীলায় কথার তুবড়ি ফোটাতে দেখে আশা থতমত খেয়ে দাঁড়িয়ে রইল। আর সেই বা কখন আজ ধাক্কা মারল? মানলাম সেদিন না হয় সে অন্যমনস্ক ছিল, কিন্তু আজ তো সে অন্যমনস্ক ছিল না। বরং এই লোকটা ছিল কারো ধ্যানে, তাই তো আশা সরে যাওয়ার পরেও ঠিক তার দিকে এসে ধক্কাটা মেরে দিল, আর এখন ঠিক তার ঘাড়েই দোষটা চাপিয়ে দিল। মহাবজ্জাত লোক তো। একই অঙ্গ, তার কত রং! ইয়া খোদা! আশা কিছুটা বিরক্তি নিয়ে বলল। কিন্তু এবারের ধাক্কাটা তো আপনিই দিলেন ভাইয়া। সুজন চোখ কপালে উঠিয়ে বলল। একদম মিথ্যা কথা বলবে না, অসভ্য মেয়ে। এই সুজন কখনো বাঁকা পথে হাঁটে না। সে সবসময় সোজা ঘাটের মাঝি। আর কি বললে? ভাইয়া? আমি তোমার কোন জনমের ভাইয়া? তুমি তো আমার ছাত্রী আর আমি তোমার স্যার। সম্মান দিয়ে কথা বলবে। এইভাবে চোখমুখ কুঁচকে কথা বলো তুমি আমার সঙ্গে কি করে? আশা ভ্রু কুঁচকে বলল। স্যার তো আপনি কলেজের ভেতরে, বাইরে তো আর নন। ভাইয়া যেহেতু বলবো না, তবে কি চাচা ডাকবো? সুজন দিল এক রাম ধমক। অসভ্য মেয়ে! আমার মতো এত হ্যান্ডসাম যুবককে তোমার কি চাচা মনে হয়? বেয়াদব মেয়ে! বিড়বিড় করতে করতে সুজন বেরিয়ে গেল। আশা ভেংচি কাটল। ঝগড়ুটে লোক একটা। ইচ্ছে করে পায়ে পা লাগিয়ে ঝগড়া করে। কোন কুক্ষণে যে সে এই লোককে ভালোবাসতে গেল কে জানে। আশা এসে তাসফির পাশে বসে 10 মিনিট সান্ত্বনার বাণী দিতে না দিতেই তার চাচির ফোন। এক্ষুনি যেতে হবে। তার খুব খারাপ লাগছে, এমন একটা পরিবারে থাকে সে, যে নিজের ইচ্ছে মোতাবেক বেস্টফ্রেন্ডের সঙ্গে বসে একটু তার দুঃখের সাথী হবে, তারও উপায় নেই। দীর্ঘশ্বাস ফেলে আশা আবার বেরিয়ে পড়ল বাড়ির পথে। সুজন নিস্তব্ধকে নিয়ে আসতে গেলেও সে আসেনি। বলল তার সময় হলে সে ঠিক যাবে। সুজন ভেবে পায় না এই ছেলের এসবের নাটকের মানে কি। সুজন এসে দেখল তাসফির রুমের মাঝে কেমন থমথমে ভাব। সকলের মুখে অন্ধকার। তাসফি বসে আছে খাটের উপর। অনিমা বেগম, দাদু আর বাসন্তী বসে তাসফির শিয়রে। আর তার বন্ধুরা মেঝেতে। সুজন কিছু বুঝতে পারছে না। মনে হচ্ছে এখানে কোনো ভাইরাস ঢুকে পড়েছে আর সকলের মুখে থমথমে রোগ সৃষ্টি করে গিয়েছে। সুজন ও সকলের মতো মেঝেতে বসে সৃজনকে খুঁচিয়ে বলল। কি হয়েছে, এভাবে থম মেরে আছিস কেন সব? সৃজন থেমে থেমে 2 মিনিট আগে তাসফির দেওয়া ঘোষণা সুজনকে বলে শোনাল। কিন্তু আমি তো আর ওসমান ভিলায় যাচ্ছি না দাদু। নিস্তব্ধ ইয়াসারকে আমি ডিভোর্স দিতে চাই। অনেক তো হলো তাসের ঘর করা। যেখানে ভালোবাসা নেই সেখানে সংসার টিকবে কেমন করে? জানি বলবেন ভালোবাসা ব্যতীত অনেকে আজীবনকাল সংসার করে যাচ্ছে। কিন্তু আমার দ্বারা ভালোবাসা ব্যতীত কোনো সংসার করা পসিবল নয়। তাছাড়া বাবাই যেহেতু বিয়েটার ভিত্তি ছিল, তবে যেখানে বাবাই নেই সেখানে আর বিয়েটার কি দরকার? আমার দিন আমি ঠিক চালিয়ে নিতে পারবো। কথাটা আপনার নাতিকে স্পষ্ট করে বলে দেবেন দাদু। তাসফির এই কয়েকটা বাক্যলাভে পুরো রুমে যেন বিনা মেঘে বজ্রপাত হলো। সবার মুখ ভাইরাসের আক্রমণে যেন পাংশুটে বর্ণ ধারণ করল। কিছুক্ষণ আগের ঘটনা। তাসফি ঘুমিয়েছিল রুমে। হাজারো চিন্তা ভাবনার মাঝে সে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে। অতঃপর তার চোখে ঘুম ধরা দিয়েছে প্রায় ভোরের দিকে। সকাল তখন 10টা বাজবে বোধ হয়। বেলকনির খোলা দরজা দিয়ে সূর্যের উজ্জ্বল রশ্মি ক্রমাগতি উকি মারছে রমণীর রুম জুড়ে। বিরক্তিতে কপাল কুঁচকে ফেলছে সে। তার মাঝেই শ্বশুর বাড়ির লোকসহ নিস্তব্ধ বন্ধুগণ ঝাঁপিয়ে পড়ল তার রুমে। দরজা খোলা পাওয়ায় ঢুকতে বেগ পেতে হয়নি তাদের। মন খারাপের মাঝেও তাদের সমস্ত হই হুল্লোড় যেন শুধু তাসফির মুখের এক টুকরো হাসি ধরে রাখতেই। দিনের মতো উজ্জ্বল প্রাণবন্তই তো তাকে মানায়। এমন নিস্পৃহ ক্লান্তিকর মুখশ্রীতে তো তাকে শোভা পায় না। বাসন্তী আর আরশি এগিয়ে গেল খাটের দিকে। বাকিরা একে একে এসে দাঁড়ালো। আরশি তাসফির মাথায় টোকা মেরে বলল। এই তাসফি, উঠো তো, সেই কখন তোমাকে নেওয়ার জন্য আমরা এসে বসে আছি বাফু। আর তুমি কিনা নাক ডেকে ঘুমাচ্ছ। এটা কিন্তু মোটেও ঠিক নয়। বাসন্তী বলল। হ্যাঁ তাই তো। এই তাসফি, ওঠ তো। দেখ, সকাল সকাল আমরা সবাই তোর জন্য চলে এসেছি আর তোরই কোনো পাত্তা নেই। তুই কিন্তু আমাদের এইভাবে অপমান করতে পারিস না। দাদু বলল। আহা, তোরা দিদিভাইকে কেন ডিস্টার্ব করছিস? মেয়েটা অনেক রাতে ঘুমিয়েছে বোধ হয়। তোরা এসেই হাঙ্গামা করছিস। দিদিভাই যখন উঠবে তখন নিয়ে যাস, সে তো আর পালিয়ে যাচ্ছে না কোথাও। তাসফি চোখ পিটপিট করে উঠে বসল। নাক টেনে ম্লান কণ্ঠে বলল। ঠিক আছে, সমস্যা নেই দাদু। বলো তোমরা কি বলছিলে? মাহিন বলল। কি ব্যাপার বলো তো তাসফি, নিস্তব্ধর মতো তুমিও ঠান্ডা বাঁধিয়ে ফেললে নাকি?
তাসফি আবারে নাক টেনে বলল, ওই আসলে একটু ঠান্ডা লেগেছে বোধ হয়। তোমরা কোথায় যেন যাওয়ার কথা বলছিলে? বাসন্তী বলল, হ্যাঁ, তোর শ্বশুর বাড়ি যাওয়ার কথাই বলছিলাম। তোকে সবাই মিলে ও বাড়ি নিয়ে যেতে এসেছি। এখন আঙ্কেলও নেই এখানে, থেকে আর কি হবে বল। দ্রুত ব্যাগ গুছিয়ে নে। না না, তোর গোছানোর দরকার নেই, আমিই গুছিয়ে নিচ্ছি। অনিমা বেগম তাতে সায় দিলেন। হ্যাঁ, আজই বরং চলে এসো। এই পরিবেশটাও তোমার জন্য এখন অস্বস্তিকর। কিন্তু আমি তো আর ওসমান ভিলায় যাচ্ছি না দাদু। নিস্তব্ধ ইয়াসারকে আমি ডিভোর্স দিতে চাই। অনেক তো হলো তাসের ঘর করা। যেখানে ভালোবাসা নেই সেখানে সংসার টিকবে কেমন করে? জানি বলবেন ভালোবাসা ব্যতীত অনেকে আজীবনকাল সংসার করে যাচ্ছে। কিন্তু আমার দ্বারা ভালোবাসা ব্যতীত কোনো সংসার করা পসিবল নয়। তাছাড়া বাবাই যেহেতু বিয়েটার ভিত্তি ছিল, তবে যেখানে বাবাই নেই সেখানে আর বিয়েটার কি দরকার? আমার দিন আমি ঠিক চালিয়ে নিতে পারবো। কথাটা আপনার নাতিকে স্পষ্ট করে বলে দেবেন দাদু। বাসন্তী ব্যাগ গেছানোর তাগিদে পা বাড়িয়েছিল কেবলই, কিন্তু তা আর সম্পূর্ণ করা হলো না তাসফির উক্ত বাক্যব্যয়। হতভম্ব হয়ে পিছু ঘুরে চাইল সে। মাহিন, সৃজন ওরা দাঁড়ানো থেকে ঠাস করে বসে পড়ল ফ্লোরে। বর্তমানে সুজন সব শুনে আফসোসের স্বরে বলল, সর্বনাশ, তার ইগোওয়ালা বন্ধু তো দিশেহারা হয়ে যাবে। যে পাগলামি করল সেদিন, এখন যদি শোনে ডিভোর্স দেবে তার বউ, তোকে নিস্তব্ধ ব্যাটা কি রিয়েক্ট দেবে আমি তো তা জানার জন্য মশগুল হয়ে আছি। ঈষৎ খবর আমায় আর একটু আগে দিবি না? ক্লাইম্যাক্স সব খবরগুলো তোরা দেরিতে দিস কেন বলতো? সুজন ওদের মতো ফ্লোরে বসে থাকল না। উঠে তাসফির দিকে এগিয়ে গিয়ে কৌতূহলী হয়ে শুধালো, বোন, তুমি কি সত্যিই ওই নিস্তব্ধ ব্যাটাকে ডিভোর্স দেবে? ভেবে বলছো তো? তাসফি সুজনের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, হ্যাঁ ভাইয়া, আমি সত্যিই আপনাদের বন্ধুকে ডিভোর্স দেব। আর এটাই ফাইনাল। কাল আমি অনেক ভেবেছি। ভাববেন না হুট করে আমি কোনো সিদ্ধান্ত নিয়েছি। বাসন্তী তাসফির হাত চেপে ধরল। তাদের দুই ভাই বোনের কি একই পরিণতি হবে তাহলে? কাল বাদে পরশু তার ডিভোর্সের তারিখ। আর এখন কিনা তার ভাইটারও। কোথাও সমীকরণ মেলাতে তারা ভুল করে বসেনি তো? সুজন তাসফিকে বাহবা দিয়ে বলে উঠল, একদম ঠিক বলেছ তুমি তাসফি। ওর মতো অপদার্থ বন্ধুকে ডিভোর্স দেওয়াই উচিত। সালার দ্বারা একটা কাজ যদি হয়। বিয়ের 3 মাস হয়ে গেল, এখন পর্যন্ত আমাদের একটা সুখবর পর্যন্ত শোনাতে পারল না। আর কবে চাচা ডাক শুনতে পাবো আমরা বলো তো? ব্যাটা 1 নম্বরের হারামি। আয়ানা চোখ গরম দিল সুজনকে। সঙ্গে সঙ্গে সুজন জিবে কামড় দিল। এই রে মিস্টেক, সিরিয়াস টাইমিংয়ে গুরুজনদের সামনে ভুল রিয়াকশন দিয়ে ফেলেছে সে। দাদু তাসফি দিকে এগিয়ে গেলেন, নিঃশব্দে তার মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, দিদিভাই তুমি শিওর তো নিস্তব্ধ দাদ ভাইকে ডিভোর্স দিতে চাও? আর একবার ভেবে নিতে পারতে কিন্তু। তাসফি বলতে গেল, হ্যাঁ দাদু, আমি ভেবেই। বলার আগেই তাসফির দাদি কমলা বেগম লাঠি ভর দিয়ে এগিয়ে আসতে আসতে হুঙ্কার ছেড়ে বললেন, না, কোনো ডিভোর্স হবে না। ও বুঝে কি এইটুকুনি একটা মাইয়া? সম্পর্কের মানে ও বুঝে কি? কোনো ডিভোর্স ও কাউকে দেবে না। তাসফি বিরক্তি নিয়ে ভ্রু কুঁচকে দাদির দিকে চেয়ে বলল, তোমার যখন এতই সমস্যা তাহলে আমার বদলে তুমি গিয়ে সংসারটা করে আসো না বুড়ি। কমলা বেগম চোখ বড় বড় করে নিলেন। মা গি কয় কি? কমলা বেগম কিছু বলার আগেই অনিমা বেগম তাকে থামতে বলে শক্ত কণ্ঠে বললেন, তাসফি ঠিকই বলেছে। আমার মনে হয় এবার ওদের ডিভোর্সটা দেওয়াই উচিত মা। এই মা, আমার ছেলে অতিবার বেড়েছে, তার একটা শিক্ষা পাওয়া উচিত। তাসফির সঙ্গে সে যেই ব্যবহারগুলো করেছে তাসফি শক্ত মনের তাই সবটা গিলে নিয়েছে। অন্য কেউ হলে এতগুলো দিনও থাকতো না ও বাড়িতে। তাছাড়া তাসফি তো ঠিকই বলেছে, যে জন্য বিআইসাব বিয়েটা দিয়েছিলেন তার তো কিছুই হচ্ছে না। তাহলে বিয়েটা এগিয়ে নিয়েই বা লাভ কি? দাদু কিছু বলতে গেলে অনিমা বেগম তাকে হাতের ইশারায় থামিয়ে দিলেন। বললেন, থামুন বাবা, আর কিছু শুনতে চাই না। তাসফি যা বলেছে তাই হবে। তাসফি এখানেই থাকবে। আর আপনার নাতিকে সব বলার দায়িত্ব আপনার। বিয়ের প্রস্তাবটা যেহেতু আপনি দিয়েছিলেন, ভাঙার প্রস্তাবটা ও না হয় আপনিই দিয়েন। অতঃপর অনিমা বেগম তাসফির মাথায় আদুরে হাত বুলালেন। তাসফি তার কোমর জড়িয়ে ধরল। তিনি ফিসফিস করে বলল, চিন্তা করো না আমার মিষ্টি মেয়ে, সব ঠিক হয়ে যাবে। তুমি যা চাও তাই হবে। শুধু নিজেকে একটু শক্ত রেখো, বুঝলে? আসি আজ কেমন? আমার পাগল ছেলেকে নাকে দ্রি দিয়ে ঘুরিও কেমন? তার হাড় মাংস এক করে ছাড়বে, বুঝলে? তাসফি ফুফিয়ে কেঁদে উঠল। অনিমা বেগম দীর্ঘশ্বাস ফেলে তাকে আদর করে বেরিয়ে গেলেন। তাসফিও রুমের বাইরে বেরিয়ে এলো। তার পিছু পিছু সবাই এলো। যার জন্য আশা সেই বাইরে যাচ্ছে, তাদের থেকে আর কি কাজ? সন্ধ্যায় বাড়িতে পৌঁছে দাদু ওসমান শেখ কিছুতেই নাতির কাছে ডিভোর্সের বিষয়টা তুলতে পারলেন না। আসলে তারই ভয় করছে। নিস্তব্ধ কি রিয়াকশন দেবে তাই ভেবেই তিনি কুল পাচ্ছেন না। এদিকে তার বৌমা সমানে চাপ দিয়ে যাচ্ছে।
খুঁচিয়ে যাচ্ছে কথাটা বলতে। ওদিকে তাসফিও বারবার ফোন দিয়ে জানতে চাচ্ছে বলেছে কিনা। দ্রুত সে ডিভোর্স চায়, এই বাঁধন থেকে সে মুক্তি চায়। ভদ্রলোক পড়েছে গ্যারাকলে। ছেলেকে কথাটা জানালে ছেলেও তাসফিকেই সাপোর্ট দিয়েছে। ভেবেছিলেন ছেলেটা একটু বুঝবে, কিন্তু তিনি তো ভুলেই গিয়েছিলেন সারাদিন ঝগড়া করলেও বৌমা আর ছেলে তার এক ধাঁচের। এখন কি করে তিনি কথাটা তুলবেন নিস্তব্ধ রকানে। বাসন্তীর কাছে থেকে কিছু টিপস নিতে হবে। মেয়েটাও আছে দুঃখের সাগরে। কাল বাদে পরশুই তার ডিভোর্স। মাঝে কেটে গেছে আরও একটি দীর্ঘদিন। আজ বাসন্তীর কোর্টে হাসিবের সঙ্গে ডিভোর্সের তারিখ। সঙ্গে রাস্কেলটাকে জেলের ভাত খাওয়াবে আজ সে। হালকা মন খারাপ ভাব কাজ করলেও মনের মাঝে আজ সে অদ্ভুত প্রফুল্লতা অনুভব করছে সে। এতদিনের টানাপোড়ন থেকে আজ সে মুক্ত হবে। নিজের মতো করে বাঁচতে পারবে, এতেই যেন তার সুখ। কোর্টের বাইরে বাসন্তী হাসিবের দিকে ঘৃণা নিয়ে চাইল। হাসিব বাসন্তীকে প্রত্যেকবারের মতো মারতে তেরে আসলে সবাই তাকে ধরে আটকালো। নিলয় সাহেব তাকে শাসালো। বাসন্তী তাচ্ছিল্যে হাসল। এই তো তার স্বামী আগের ফর্মে ফিরে এলো। কোথায় গেল কদিন আগে তার রুমে বসে পায়ে ধরে মাফ চাওয়া, ফিরে যাওয়ার জন্য কাকুতিমিনতি করা, সবই ছিল নাটক। বাসন্তী ডিভোর্স পেপারে সই করে হাসিবের দিকে থুথু ফেলে বেরিয়ে এলো। সাথে দিয়ে এলো বিশ্বজয়ের হাসি। বাবার ওই রাস্কেলটার নামে মানহানির মামলার সঙ্গে নারী নির্যাতনের মামলা দিয়েছে। এবার পচে মরুক ওই জেলখানায় তার প্রাক্তন স্বামী। হ্যাঁ, তার প্রাক্তন স্বামী। আজ থেকে সে মুক্ত, স্বাধীন সে সংসারের বেড়াজাল থেকে। বাসন্তী দুহাত মেলে খিলখিল করে হাসল। কি অদ্ভুত মানব জীবন! কারো ডিভোর্সে চিত্ত খুশি হচ্ছে তার, আবার কারো ডিভোর্সের কথা শুনে তার একই মন হালকা কেঁপে উঠছে অজানা আশঙ্কায়। সন্ধ্যা বেলায় ওসমান ভিলায় সবাই প্রফুল্ল চিত্তে ড্রয়িং রুমের সোফায় বসে চা পান করছিল। তখনই বাসন্তীর ফোনে তাসফির ফোন এলো। বাসন্তী ইতস্তত করে ফোনটা তুলল। ফোন তুলতেই ওপাশ থেকে তাসফির ভাবলেশহীন কণ্ঠ ভেসে এলো। তোমার ভাইকে জানিয়েছ আপা? এই রে বাসন্তী এই ভয়টাই পেয়েছিল। সে আমতা আমতা করে বলল, হ্যাঁ হ্যাঁ, এই তো এখনই বলবে, এখনই বলবে। বলার জন্যই আমরা সবাই বসেছি। তাসফি কৌতুক করে বলল, বাবা, এইটুকু কথা বলতে তোমাদের সবাইকে নিয়ে বসতে হচ্ছে? ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। বাসন্তীর কথা বলার ধরন দেখে নিস্তব্ধ ভ্রু কুঁচকে প্রশ্ন করল, কার সঙ্গে কথা বলছিস এমন আমতা আমতা করে? বাসন্তী ভাইয়ের দিকে তাকিয়ে বোকা হাসার চেষ্টা করল। নিস্তব্ধ ভ্রু কুঁচকেই তাকিয়ে রইল। ভাইয়ের এভাবে তাকানোতে বাসন্তীর আরও অস্বস্তি লাগল। ওখান থেকে উঠে বারান্দায় গিয়ে আরও কিছু কথা বলে ফোন কেটে ড্রয়িং রুমে এলো সে। বাসন্তী ফোন কাটতেই তাসফির পাশে বসা আনিকা কৌতূহলী হয়ে বলল, দুলাভাইকে কি সত্যিই ডিভোর্সটা দিয়ে দিবি রে তাসফি? তাসফি ভাবলেশহীন কণ্ঠে বলল, হ্যাঁ। আনিকা আগ্রহ নিয়ে বলল, কেন রে, সে তো দেখতে একদম মাশাল্লাহ, কি ফিগার! ডিভোর্স কেন দিবি শুধু শুধু? আমি হলে তো সারাক্ষণ আঁচলে নিয়ে ঘুরতাম। তাসফি আনিকার কানে কানে ফিসফিস করে বল, ওই অহংকারী লোকটার উপরের ফর্সা চামড়া আর ফিগারটাই শুধু সুন্দর বুঝলি, ভেতরটা একদম পচা নারিকেলের মতো দুর্গন্ধযুক্ত। ভুলেও ওদিকে নজর দিস না, সাবধান। আনিকা ড্যাব ড্যাব করে তাসফির যাওয়ার পানে তাকিয়ে তার কথার সারাংশ বোঝার চেষ্টা করল। তাসফি কথার আগা মাথা কিছুই তার বোধগম্য হল না। বাসন্তী ডিভোর্সের কথা নিস্তব্ধকে বলবে বলে তাসফিকে আশ্বাস দিলেও দাদু আজও বলে উঠতে পারল না। দাদু হাঁসফাঁস করতে লাগল। দুপাশ দিয়ে অনিমা বেগম, আয়শা আর বাসন্তী চেপে ধরায় সে আরও চুপসে যাচ্ছে। নিস্তব্ধ ভ্রু কুঁচকে শুধু ওদের একে অপরকে টানাটানি দেখছে। এদের ব্যাপার স্যাপার তার বোধগম্য হচ্ছে না। অতঃপর সে ওখান থেকে উঠে নিজের রুমের দিকে পা বাড়ালো। বাসন্তী আফসোস করে বলল, যা চলে গেল কি দাদু একটা কথা তাই তুমি বলতে পারছো না? বুড়ো হয়েছ কি বাতাসে? দাদু দাঁত কিরমির করে বলল, তো তোরাই বলতি, আমায় কেন টানছিস? আয়শা আমতা আমতা করে বলল, কেন কেন আপা, কেন বলবে মা, তোমাকে বলার দায়িত্ব দিয়েছেন, অতএব তুমিই বলবে। দাদু বললেন, তো আমার যখন সুবিধা হবে তখন বলবো। দেখছিস না কেমন করে সবসময় ভ্রু দুখামা কুঁচকে থাকছে? এভাবে কখনো মনের কথা বলা যায় নাকি? দাদু হতাশ নিঃশ্বাস ত্যাগ করলেন। পরদিন নিস্তব্ধ কলেজে তার ক্লাস শেষে আশাকে করিডোরে একা পেয়ে গম্ভীর রাশভারী কণ্ঠে জিজ্ঞেস করল, এই তোমার নাম যেন কি? হঠাৎ নিস্তব্ধ প্রশ্নে থতমত খেয়ে গেল আশা। মনে মনে ভয় পেল, নিস্তব্ধ স্যারের তার সঙ্গে কি কাজ? কোন ভুল করে বসে নি তো আবার? এই রে! আশা আমতা আমতা করে বলল, আশা স্যার, আশা, আশামণি। নিস্তব্ধ বোঝার ভঙ্গি করে বলল, আশা রাইট, তোমার বান্ধবীর নামটা যেন কি, তাসফি না আশফি? আশা কারেকশন করে দিয়ে বলল, তাসফি স্যার, তাসফি। নিস্তব্ধ মনে করার ভঙ্গিতে বলল, ও হ্যাঁ, তাসফি, তাসফি রাইট। ওর কি হয়েছে কিছু জানো? কদিন যাবত ওকে ক্লাসে দেখছি না যে।
আশা মেকি হাসার চেষ্টা করে বলল, হ্যাঁ ওই স্যার তাসফির আমার বান্ধবী, ওর বাসায় একটু সমস্যা হয়েছে তো তাই আসতে পারছে না। কেন, কোনো দরকার কি স্যার? আমায় বলুন, আমি বলে দেব। নিস্তব্ধ কিছুটা অস্বস্তি বোধ করল। একজন ছাত্রীর সঙ্গে এভাবে কথা সে কখনো বলেনি। শুধুমাত্র তাসফির জন্য আজ বলতে হচ্ছে। মেয়েটাকে হাজারটা কল দেওয়ার পরেও একটা কল রিসিভ করেনি। উল্টো এখন ওপাশের একজন মহিলার কণ্ঠের বাক্যগুলো শুনে স্পষ্ট বোঝা যাচ্ছে তার নাম্বার এখন ব্লক লিস্টে। কি এমন হলো হঠাৎ করে? নিস্তব্ধ রাশভারী কণ্ঠে বলল, না আসলে বলতে পারো ও নোটগুলো ভালো বানাতো, লেখার স্টাইলও যথেষ্ট। তাই একটু আর কদিন ক্লাসে দেখতে পেলাম না, তাই তোমায় জিজ্ঞেস করা। হোয়াট এভার, মনোযোগ দিয়ে স্টাডি করো। এভাবে কলেজ বন্ধ দেওয়া মোটেও সমীচীন নয়। বলেই নিস্তব্ধ সরে পড়ল। হনহন করে হেঁটে চলে গেল। আশা আফসোস করে বলল, হায়, নিস্তব্ধ স্যার নিজে থেকে যেচে পড়ে তাসফির খোঁজ নিচ্ছে। ডাল মে কুচ কালা হে ইয়ার, বান্ধবী তু তো মাতো গয়া। আশা মুচকি হাসতে হাসতে ক্লাসে ঢুকল। এই যে শুনো। মানসার হঠাৎ কণ্ঠ শুনে আশা ওর দিকে অবাক চোখে তাকিয়ে নিজের দিকে আঙুল তাক করে বলল, আমায় ডাকছ নাকি? মানসা আবারও বলল, হ্যাঁ তোমাকেই। এদিকে এসো। বাবা, এই মেয়ের আবার তাকে ডাকার প্রয়োজন পড়ল কেন? আশা মনে মনে মুখ বাঁকায়। আশা এগিয়ে আসতেই মানসা প্রশ্ন করে, তোমার সাথের ওই মেয়েটা কোথায় বলো তো? আসছে না কেন কদিন ধরে? আশা ভ্রু কুঁচকে বলল, মেয়েটা নয়, ও আমার বান্ধবী। আর ওকে দিয়ে তোমার কি কাজ? মানসা বিরক্তি স্বরে বলল, ওই একই হলো। আসছে না কেন শুধু সেটা বলো। কবে আসবে বলো তো? আশা ও বিরক্তি নিয়ে বলল, ওর ভালো লাগছে না তাই আসছে না। তোমার জেনে কি কাজ বলো তো? বলেই সে চলে এলো। এই শয়তানগুলোকে সে ঠিক চেনে। তাসফির সমস্যার কথা শুনলে ওর মৃত বাবাকে নিয়ে কথা শোনাতেও ভুলবে না ওরা। আর হঠাৎ করেই সবাই শুধু আজ তাসফির খবর চাইছে কেন? অদ্ভুত। ওই মানসা না মান্তাসা নিশ্চয়ই তার বান্ধবীর ক্ষতি করার জন্য ওত পেতে আছে, তাই তো খোঁজ জানতে চাওয়া। সে কি বুঝে না তাদের মতলব? খুব ভালো করে বুঝেছে। ভর দুপুরে মাহিন হন্তদন্ত হয়ে ছুটে এলো ওসমান ভিলায়। কলিং বেল চাপতেই কয়েক মিনিটের মাঝেই বাসন্তী দরজা খুলে দিল। মাহিন হড়বড় করে বলতে লাগলো, বাসন্তী প্লিজ আমার সঙ্গে আসুন, আপনাকে আমার ভীষণ প্রয়োজন, প্লিজ একটু আমার সঙ্গে আসুন। না করবেন না প্লিজ। আরে কিন্তু। মাহিন তাকে আর কোনো কথা বলার সুযোগ দিল না। টেনে এনে তার বাইকের পেছনে বসালো। ঝড়ের গতিতে বাইক স্টার্ট দিল সে। বাসন্তী পড়ে যাওয়ার ভয় হালকা ইতস্তত ভাব পাশ কাটিয়ে তার কাঁধে হাত রাখল। তার বুকের ভেতর কেমন ধুকপুক শব্দ হচ্ছে। কি আশ্চর্য, এই অদ্ভুত অনুভূতি সে ঠাহর করেনি গত কয়েকটা বছর। তবে হঠাৎ নতুন করে তার মাঝে এই অনুভূতির জন্ম নেওয়ার মানেটা কি? বাসন্তী বিরক্তি নিয়ে প্রশ্ন করল, তুমি আমায় হঠাৎ এভাবে কেন নিয়ে যাচ্ছ বলো তো? আর কোথায় নিয়ে যাচ্ছ শুনি? মাহিন বাইক চালাতে চালাতে দুষ্টু হেসে বলল, ভয় পাবেন না বাসন্তী, আপনায় বিক্রি করে দেব না। বাসন্তী কপট রাগ দেখিয়ে বলল, ফালতু কথা ছাড়, কোথায় যাচ্ছ সেটা বলো আগে। আমাদের বাড়িতে। বাসন্তী চোখ বড় বড় করে বলল, কি এই অবস্থায় আমি কিনা তোমাদের বাড়ি যাব? পাগল হয়েছ? আন্টি কি ভাববেন? তাছাড়া হঠাৎ তোমাদের বাসায়ই বা কেন যাব? বাসন্তী বাড়ির যেই নর্মাল 3 পিচ পরা ছিল তা শুদ্ধই। মাহিন তাকে নিয়ে এসেছে। বাতাসে বাসন্তীর মাথায় পেঁচানো ওড়না আলগা হয়ে এসেছে। পাশ দিয়ে বেরিয়ে আসা ছোট চুলগুলো উড়ছে। দেখ দুষ্টু চুলগুচ্ছ কেমন ছুঁয়ে দিতে চেষ্টা করছে মাহিনের শরীর। সে মুচকি হাসল। তখনই বাসন্তী সামনে থেকে একটা গাড়িকে এগিয়ে আসতে দেখে চেঁচিয়ে উঠল, এই সাবধানে চালাও। মাহিন সঙ্গে সঙ্গে ব্রেক কষল। বাসন্তী রাগী চোখে তাকিয়ে বলল, এই তুমি আমায় মেরে ফেলার ধান্দা করছো না তো? এখনই তো অ্যাক্সিডেন্ট ঘটে যেত। চোখ কোথায় রেখে গাড়ি চালাচ্ছ? এমন করলে নামিয়ে দাও আমায়। আমি রিকশা করে যাব। মাহিন ফিসফিস করে বলল, আমি তো আপনার ধ্যানেই ছিলাম বাসন্তী। আপনার বাসন্তী রঙা গরনে এই হৃদয় হারিয়েছি যে বহু আগে। এতদিন আপনাকে না পাবার বেদনা আমায় কুরে কুরে খেয়েছে। তবে এবারে আর তা হতে দেব না। আপনাকে নিজের করে তবেই ছাড়ব। উপরওয়ালা একবার যখন সুযোগ দিয়েছে তা হাত ছাড়া করি কি করে বলুন তো? মাহিন আবার বাইক স্টার্ট দিয়ে বলল, আসলে আপনাকে নিয়ে যাচ্ছি একটা কাজে, বুঝলেন তো? মায়ের সামনে আমি যাব বলবো, আপনি শুধু তাতে হ্যাতে হ্যাঁ মেলাবেন, বুঝলেন? বুঝলাম, কিন্তু কেমন সাহায্য? মাহিন আবার বাইক থামালো। বাসন্তীকে ইশারা করল নামতে। বাসন্তী বলল, কি হলো, আবার থামালে কেন? মাহিন বলল, এসে গেছি আমরা। নামুন বাসন্তী সুন্দরী। ভেতরে গিয়েই বুঝতে পারবেন। আসুন। মাহিনের এমন সম্বোধনে বাসন্তী কিছুটা লজ্জা পেল। যদিও লজ্জা পাওয়া তার একদমই উচিত নয়। তবুও অবাধ্য মন তা উগরে দিতে তৎপর।
ওপর তালার বারান্দা থেকে মাহিনের বোন পারুল চেঁচিয়ে উঠল, মা, ভাইয়া ভাবিকে নিয়ে এসে গিয়েছে। বাসন্তী ওর কথায় চমকে উঠল। কে ভাবি? মাহিন পারুলকে চোখে ধমক দিল, কে শুনে কার কথা? বাসন্তী আশেপাশে তাকালো। দোতলা বিশিষ্ট একটি বাড়ি, চারপাশে ইটের বাউন্ডারি দেওয়া, চারপাশে বিভিন্ন গাছগাছালির আস্তরণে আবৃত, একপাশে সবজি ক্ষেতও লক্ষ্য করা যাচ্ছে। বাসন্তী মাহিনের পিছু পিছু দোতলায় উঠে গেল সিঁড়ি বেয়ে বেয়ে। নিচের তালা ভাড়া দেওয়া বোধ হয়। কয়েকজন মহিলা তো আর চোখে তাদের দিকে তাকিয়েছিল। তার এখন ভারী লজ্জা লাগছে। এভাবে কেউ বাসার কাপড় পরিহিত ভাবে অন্যের একটা অচেনা বাসায় চলে আছে, যতই সেটা ভাইয়ের বন্ধুর বাসা হোক না কেন। কলিং বেল দেওয়ার আগেই পারুল দরজা খুলে দিল, যেন যে এই অপেক্ষাতেই ছিল। বলল, ভাইয়া তুই বলেছিলি ভাবিকে আধা ঘন্টার মাঝে নিয়ে আসবি, কিন্তু এখন তো দেখা যাচ্ছে 25 মিনিটই পূর্ণ হলো না, তার আগেই চলে এলি। ভাবির বাসা যে এত কাছে, আমায় আগে জানাবি না? তাহলে তো আমি আরো আগেই তার সঙ্গে দেখা করতে চলে যেতাম। বেয়াদব একটা কিপটুস। আমি কি তোর হবু বউকে খেয়ে ফেলতাম নাকি? হুহ। বোনের কথায় মাহিন বোকা হেসে মাথা চুলকালো। বোনকে মৃদু ধমক দিল, চুপ থাক বুড়ি। বাসন্তী এদের কথোপকথনের মানে কিছুই বুঝতে পারছে না। সে কিছু বলতে যাবে, তার আর সুযোগটাও পেল না। পারুল উৎফুল্ল চিত্তে তার হাত ধরে টানতে টানতে ভেতরে একটা রুমে নিয়ে আসলো। বাসন্তীকে আসতে দেখে আবেদা বেগম উঠে বসলেন। ওদের পিছু পিছু মাহিনও এসে উপস্থিত হলো। এই যা, আসল কথাটা তো তার বাসন্তীকে বলাই হলো না। এখন মা যদি উল্টা পাল্টা বলে ফেলে, তাহলে তো কেলেঙ্কারি। আবেদা বেগম বাসন্তীকে কাছে ডেকে নিজের পাশে বসালো। বাসন্তীর মাথায় আদুরে হাত বুলিয়ে মাহিনকে শাসিয়ে বলল, দেখেছ কাণ্ড আমার ছেলের? তোমাকে কেমন হুলস্থুল করে নিয়ে আসলো। আমি শুধু বললাম তোর পছন্দ যেহেতু আছে, আমায় ছবি দেখা আর ফোনে কথা বলিয়ে দে, তাহলেই হবে। ও বলল, একবারে নিয়েই আসছি মা, তোমার বৌমাকে তখনই দেখে নিও। একদম হারে বজ্জাত ছেলে একটা আমার, বুঝেছ মা? একটু দেখে শুনে রেখ। কদিন আর আছি বলো, এরপর তো এসবই তোমার। বাসন্তী ভদ্রমহিলার কথায় শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল ওনার পানে। তার অস্বস্তি হচ্ছে খুব। কি হচ্ছে সে কিছুই বুঝছে না। মাহিনের পছন্দ মানে? সে কেন ওকে দেখে রাখবে? বাসন্তী মাহিনের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। বলতে চাইল, কি হচ্ছে মাহিন? আমি তো কিছুই। মাহিন দ্রুত মায়ের কাছে এগিয়ে গিয়ে বলল, মা থামো তো তুরিমি। কত কষ্ট করে তোমার বৌমাকে উঠিয়ে নিয়ে আসলাম, আর তুমি কি থাকবে না থাকবের কথা উঠিয়ে নিয়েছ। এই পারুল যা, তোর ভাবির জন্য শরবত করে নিয়ে আয়। তোদের বাড়িতে এসে কি বেচারা খালি মুখে আবার ফিরে যাবে নাকি গাধি? পারুল মুখ বাঁকিয়ে ভাইয়ের কথা শুনল। আবেদা বেগম আবারও বাসন্তীর থুতনিতে হাত রেখে মিষ্টি করে হেসে বলল, ভারী লক্ষ্মী মেয়ে, কি মিষ্টি দেখতে, একদম আমার মাহিনের জন্য যজ্ঞবধূ। আবেদা বেগমের আরও কথাবার্তায় বাসন্তী শুধু মাহিনের শিখিয়ে দেওয়া মতন হ্যাবোধক মাথা নাড়ল। প্রত্যেক কথায় শুধু সে হ্যাতে হ্যাঁ মেলালো। এই পর্যায়ে আবেদা বেগম বলে উঠলেন, এই বদমাস যা, সন্ধ্যা নামার আগে আগে মেয়েটাকে ঠিকঠাক মতো বাসায় পৌঁছে দিয়ে যায় যা। দীর্ঘ কথা শেষে মাহিন বাসন্তীকে বাড়ি পৌঁছে দেওয়া উদ্দেশ্যে নিচে নামল। নিচে নামতেই বাসন্তী মাহিনকে চেপে ধরে রাগী চোখে তাকিয়ে বলল, কি হলো এটা? উপরে আন্টি এগুলো কি বলল? আমি তো কিছুই বুঝলাম না, একটু খুলে বলবে? মাহিন মাথা চুলকে বোকা হেসে বলল, আরে রাগ করছেন কেন? আসলে মা কিছুদিন যাবৎ বিয়ের জন্য প্রচণ্ড প্যারা দিচ্ছিল, বুঝলেন তো। আজ তো কিছুতেই মানছিল না। মাও ও অসুস্থ, তাই আমার চট করে আপনার কথা মনে পড়ল। আপনাকে আমার পছন্দ এটা বলে মাকে শান্ত করানোর চেষ্টা করলাম, কিন্তু মা আপনার সঙ্গে কথা বলতে চাইল। কিন্তু আপনার নম্বর তো আমার কাছে নেই। ভাবলাম বাসার অ্যাড্রেস তো আছে, নিয়েই আসি বরং। তারপর আপনাকে দিয়ে একটু মিছে নাটক করিয়ে মাকে বিশ্বাস করালাম। ব্যাস, এখন আর আমার লবিয়ের জন্য পিড়াপিড়ি করবে না, বুঝলেন? একটু মানিয়ে নিন না প্লিজ। বাসন্তী রাগী চোখে তাকিয়ে বলল, তো আমার কথাই তোমার কেন বলতে হলো? দেশে আর মেয়ে ছিল না বুঝি? মাহিন হাসল, কিছুই বলল না। মনে মনে বলল, আর মেয়ে কেন থাকবে না, আছে তো। দেশে অনেক মেয়ে আছে, কিন্তু আমি যাকে ভালোবাসি সে তো আপনি। আপনাকে রেখে আর কার কথাই বা মনে পড়বে বলুন? বাইকে চেপে বসে বাসন্তী প্রশ্ন করল, আর তুমি আমাকে নাম ধরে কেন ডাকো? তোমার বড় হই আমি, আপা বলে ডাকবে আমায় সবার মতো, তাতে কি সমস্যা? মাহিন দুষ্টু হেসে বলল, তা কি করে হয়? আপনি তো আমার হবু বউ। হবু বউকে কেউ আবার আপা বলে নাকি? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, খোদা পাপ দেবে। আর তাছাড়া 2 বছরের বড় আবার বড় হলো নাকি? বাসন্তী বীর বীর করে বলল, অসভ্য ছেলে। সে তো এতদিন এদের ভালো ভেবেছিল, সবকটা বদের হাড্ডি তার ভাইয়ের মতো।
বাসন্তী ওসমান ভিলায় আসতেই অনিমা বেগম থমথমে কণ্ঠে প্রশ্ন করলেন, দাঁড়াও, কোথায় গিয়েছিলে এই অসময়ে? মায়ের প্রশ্নে বাসন্তী চমকে তাকালো। বলল, মা আসলে মাহিনের মা অসুস্থ, আমাকে একটু তার শারীরিক সাহায্য করার জন্য নিয়ে গিয়েছিল। বাসা তো বেশি দূরে নয়। অনিমা বেগম চিন্তিত কণ্ঠে বললেন, বলো কি, আমায় আগে জানাবে না? আমিও যেতে পারতাম। ভদ্রমহিলা অসুস্থ, একবার দেখা হয়েছিল আমার সঙ্গে আরো কত আগে। তা এখন কেমন আছেন তিনি? মোটামুটি মা, বেশি হাঁটা চলা করতে পারেন না, এই আর কি। আচ্ছা যাও, ফ্রেশ হয়ে নাও। আজ সন্ধ্যা বেলায় নিস্তব্ধকে বাসায় পেয়ে ড্রয়িং রুমে আবারও বসেছে সকলের চোখে চোখে ফিসফাস গোল মিটিং। নিস্তব্ধ ওদের কার্যকলাপ ভ্রুকুচকে দেখছে। একফাকে নিজের কফির মগে চুমুক দিয়ে ল্যাপটপে মনোযোগ রেখে দাদুর উদ্দেশ্যে কৌতুক করে বলল, তোমার নাতিবউয়ের কি বাপের বাড়ির সফর এতদিনেও হয়নি? এখনো শ্বশুর বাড়ি আসার তার কোনো নাম গন্ধও নেই যে? সুযোগ পেয়ে পাশ থেকে অনিমা বেগম শক্তকণ্ঠে বললেন, ও আর এ বাড়িতে আসবে না। তাছাড়া তোমায় ওকে নিয়ে আর চিন্তা করতেও হবে না। নিস্তব্ধ অবাক কণ্ঠে শুধালো, আসবে না মানে? দাদু এই সুযোগ পেলেন? বিয়ে করবে না বলে যেমন তার নাতি জেদ ধরেছিল, তেমনি তিনিও মনের সকল আক্রোশ মিশিয়ে নাতিকে ঝাড়ি মেরে বললেন, হ্যাঁ, সে আর তোমার বাড়ি আসবে না। কি করতে আসবে সে? তুমি কি তাকে মানো? কি পরিচয় আসবে সে? তাসফি তোমাকে ডিভোর্স দেবে। তোমাকে সমস্ত পেপার রেডি করে সই করে তাকে পাঠাতে বলেছে। চলবে।